ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে বলে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের কি সংজ্ঞা সেটা আমরা দেখে নিই। কি বলা আছে ডেফিনেশনে? এ রিলেটিভ প্রোনাউন ইজ এ প্রোনাউন দ্যাট ইন্ট্রোডিউসেস এ ক্লজ অ্যান্ড রেফার্স টু এ নাউন ইমিডিয়েটলি প্রিসিডিং। যার অর্থ হচ্ছে রিলেটিভ প্রোনাউন সবসময় একটি ক্লজের শুরুতে বসে এবং সেই সঙ্গে এই রিলেটিভ প্রোনাউনটা এর ঠিক আগে বসা কোনো নাউনের সম্বন্ধে কিছু বলে বা সেই নাউনকে ইঙ্গিত করে। উদাহরণ হিসেবে বলতে পারি, আই নো দ্য ম্যান হু ইজ দ্য প্রেসিডেন্ট। এখানে এটা একটা জটিল বাক্য যার দুটো ক্লজ আছে। আই নো দ্য ম্যান এটা হচ্ছে স্বাধীন ক্লজ, হু ইজ দ্য প্রেসিডেন্ট এটা হচ্ছে পরাধীন ক্লজ। এই হু ইজ দ্য প্রেসিডেন্ট এই পরাধীন ক্লজটা শুরু হচ্ছে হু শব্দটা দিয়ে। এই হু শব্দটা বসেছে ইজ ভার্বের আগে, সুতরাং হু হচ্ছে সাবজেক্ট। আর যেহেতু হু সাবজেক্ট তাহলে এ হয় নাউন অথবা প্রোনাউন। এটা নাউন নয় কারণ এটা কোনো নামকে বোঝাচ্ছে না, তাহলে এটা এখানে একটি প্রোনাউন। কী ধরনের প্রোনাউন? না, এই হু এর ঠিক আগে যে নাউনটা বসেছে ম্যান তাকে ইঙ্গিত করছে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞা অনুযায়ী এ দুটো কাজ করছে। এক, এটা একটা ক্লজকে শুরু করছে, ইন্ট্রোডিউস করছে, হু ইজ দ্য প্রেসিডেন্ট। একই রকমভাবে এটা ঠিক এর আগে যে নাউনটা বসেছে দ্য ম্যান তাকে ইন্ডিকেট করছে, তাকে রেফার করছে। তাই এখানে হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। যে রিলেটিভ প্রোনাউনগুলো রয়েছে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে হু, হুইচ, হোয়াট, দ্যাট। এই চারখানা হচ্ছে প্রধান রিলেটিভ প্রোনাউন। এছাড়াও অ্যাজ ও বাটকে রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয়। কনজাংটিভ প্রোনাউন। A relative pronoun joins sentences like conjunction. It is called conjunctive pronoun. অর্থাৎ কনজাংশনের যে কাজ সেই কাজ রিলেটিভ প্রোনাউনও করে। কনজাংশনের কি কাজ? কনজাংশন দুটো বাক্যকে যুক্ত করে। রিলেটিভ প্রোনাউনও দুটো বাক্যকে যুক্ত করে। যেহেতু কনজাংশনের মতো এ কাজ করে তাই একে কনজাংটিভ প্রোনাউন বলা হয়েছে। যেমন আই নো দ্য বয় হু ইজ মাই রিলেটিভ। এখানে আই নো দ্য বয় এটা একটা সেন্টেন্স, হি ইজ মাই রিলেটিভ এটা একটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে আমি একসঙ্গে যুক্ত করছি। এই যুক্ত করার কাজে আমি হু এই রিলেটিভ প্রোনাউনকে ব্যবহার করছি। সুতরাং রিলেটিভ প্রোনাউন এখানে কনজাংশনের মতো যুক্ত করার কাজ করছে, তাই একে কনজাংটিভ প্রোনাউন বলা হয়। আরও একটি কথা, আমরা রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞাতেই পড়েছি যে রিলেটিভ প্রোনাউন তার ঠিক আগে যে নাউনটা থাকে তাকে রেফার করে। এই যে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে বসা নাউনখানা তাকে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলা হয়। খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে বলা রয়েছে সে কথা। দ্য ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন রেফার্স টু ইজ কল্ড অ্যান্টিসিডেন্ট। ওকে, অর্থাৎ আমি যে বলছি আই নো দ্য বয় হু ইজ মাই কাজিন, এখানে হু হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন এবং হু কাকে বোঝাচ্ছে? বোঝাচ্ছে বয়টিকে। বয় একটি নাউন যে হু প্রোনাউনের ঠিক আগে বসেছে, তাই এই বয়টা হচ্ছে হু প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, হু রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। ওকে, এরপরে রয়েছে ইউজেস অফ রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ যে চারটা রিলেটিভ প্রোনাউনের কথা আমরা জানলাম, হু, হুইচ, দ্যাট এবং হোয়াট,
এরা কোথায় কোথায় বসে? বলা রয়েছে হু ইজ ইউজড ফর পার্সনস, অর্থাৎ কোনো ব্যক্তির পরিবর্তে হুকে বসানো হয়। যেমন আমরা উদাহরণটাতে দেখলাম, আই নো দ্য বয় হু ইজ মাই নেইবার, আই নো দ্য ম্যান হু ইজ দ্য প্রেসিডেন্ট। এখানে ম্যান এবং বয় দুজনেই পার্সন, তাদের পরিবর্তে হুকে ব্যবহার করছি। হুইচকে কোথায় ব্যবহার করি? হুইচ ইজ ইউজড ফর থিংস, অ্যানিমেলস, বেবিস, অর্থাৎ বস্তুর ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে বা শিশুদের জন্য হুইচ ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে বলতে পারি, দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট, দিস ইজ দ্য হর্স হুইচ আই সোল্ড, দিস ইজ দ্য বেবি হুইচ ইজ ক্রাইং। এই প্রত্যেকটা ক্ষেত্রেই হুইচের অ্যান্টিসিডেন্ট কোনো বস্তু বা কোনো প্রাণী বা কোনো শিশু। তারপরে দ্যাটের কথা বলা রয়েছে, দ্যাট ইজ ইউজড বোথ ফর পার্সনস অ্যান্ড থিংস, অর্থাৎ হুকে যেমন পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, হুইচকে যেমন থিংসের ক্ষেত্রে ব্যবহার করা যায়, দ্যাটকে পার্সন এবং থিংস দুজনের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। যেমন আই নো দ্য বয় দ্যাট হ্যাভ ডান দিস ক্রাইম, অথবা আই নো দ্য পেন দ্যাট ওয়াজ স্টোলেন। এখানে প্রথম ক্ষেত্রে দ্যাটকে যেমন আমি একটি পার্সনের পরিবর্তে ব্যবহার করলাম, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দ্যাটকে এটি বস্তুর পরিবর্তে ব্যবহার করলাম। হোয়াটকে অবশ্য সবসময় বস্তুর পরিবর্তেই ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে বলতে পারি, আই নো হোয়াট ইজ হিজ নেম। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, হুইচ কখনো কখনো একটি নাউন ফ্রেজ বা একটি নাউন ক্লজের পরিবর্তে বসতে পারে। উদাহরণ হিসেবে বলতে পারি, দিস ইজ ইয়োর ডিউটি হুইচ ইউ শুড ফলো। ওকে, এরপরে বলা রয়েছে যে সাম ক্লেইম দ্য অ্যান্টিসিডেন্ট অফ হোয়াট ইজ দ্যাট হুইচ রিমেইনস আন্ডারস্টুড। হোয়াটকে নিয়ে একটু কনফিউশন রয়েছে। কেউ কেউ বলে হোয়াটের কোনো অ্যান্টিসিডেন্টকে বাক্যে দেখা যায় না, এর অ্যান্টিসিডেন্ট অদৃশ্য থাকে, কিন্তু একে খুঁজে নিতে হয়, বুঝে নিতে হয়, এবং এই অদৃশ্য থাকা অ্যান্টিসিডেন্টটা হচ্ছে দ্যাট। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, আই নো হোয়াট ইজ ইয়োর নেম। এখানে হোয়াট রিলেটিভ প্রোনাউনের কোনো অ্যান্টিসিডেন্ট নেই, তাহলে কি এর অ্যান্টিসিডেন্ট থাকবে না? নিশ্চয়ই থাকবে। এর অ্যান্টিসিডেন্ট দ্যাট, যা এখানে উল্লেখ করা নেই, অদৃশ্য রয়েছে, আন্ডারস্টুড রয়েছে। আবার কেউ কেউ দাবি করে যে হোয়াট আসলে একটি কম্পাউন্ড রিলেটিভ, হোয়াট ইজ ইকুয়াল টু দ্যাট প্লাস হুইচ। উদাহরণ কি? বলা রয়েছে, হোয়াট ইউ সেইড ওয়াজ ক্লিয়ার। এখানে হোয়াট আসলে দ্যাট হুইচ, অর্থাৎ দ্যাট হুইচ ইউ সেইড ওয়াজ ক্লিয়ার, আমরা এভাবেও বলতে পারি। তবে এই যে বক্তব্যটা, হোয়াট একটি কম্পাউন্ড রিলেটিভ এবং হোয়াট ইজ ইকুয়াল টু দ্যাট প্লাস হুইচ, এটা এখন আর সেভাবে মান্যতা পায় না, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হোয়াটের অ্যান্টিসিডেন্ট বাক্যে উপস্থিত থাকে। এরপরে যে জিনিসটা আসবো সেটা হচ্ছে, এর আগে আমরা দেখেছি পার্সোনাল প্রোনাউন বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরা নাম্বার, জেন্ডার বা পার্সন অনুযায়ী এদের রূপ পরিবর্তন করে। একই রকম আমরা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রেও দেখতে পারি। রিলেটিভ প্রোনাউন হু কে একমাত্র ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ নমিনেটিভ কেসে ব্যবহার করা যায়। এই হু রিলেটিভ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। হু রিলেটিভ প্রোনাউনের পজেসিভ ফর্ম হচ্ছে হুজ। একটি করে উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। হু যখন নমিনেটিভ ফর্মে থাকে তখন
একটি ব্যবহার আই নো হু আর ইউ, এখানে হু হচ্ছে আর ভার্বের সাবজেক্ট, অর্থাৎ হু এখানে নমিনেটিভ ফর্মে রয়েছে। দ্বিতীয় উদাহরণ আছে হি ইজ দ্য ম্যান হুম ইউ ক্যান ট্রাস্ট। এখানে হুম রিলেটিভ প্রোনাউনটা ট্রাস্ট ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে কিন্তু আমি হু ব্যবহার করতে পারবো না। আবার হুজের একটা ব্যবহার, দ্য ম্যান হুজ বয় স্টুড ফাস্ট ইজ মিস্টার রয়। এখানে হুজ পজেশন বোঝাচ্ছে, অর্থাৎ এই যে ছেলেটি কার? লোকটির ছেলে। দ্য ম্যান হুজ বয় লোকটির সন্তান, এই হুজ এখানে পজিশন বোঝাচ্ছে। ওকে, এরপরে আমরা জানব কম্পাউন্ড বা জেনারালাইজিং রিলেটিভস কাদের বলা হয়। কিছু কিছু রিলেটিভ প্রোনাউন রয়েছে যেগুলো একাধিক শব্দের যোগফল, যেমন হু এভার, যেমন হুইচ এভার, যেমন হোয়াট এভার। আবার জোর দিয়ে যখন বলতে যাই তখন আমরা বলি হুসো এভার, হোয়াটসো এভার। এই যে যৌগিক শব্দগুলো যেগুলিকে রিলেটিভ প্রোনাউন হিসাবে আমরা ব্যবহার করি, এদের কম্পাউন্ড বা যৌগিক রিলেটিভ বলা হয়। আবার এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয় ইন দ্য সেন্স অফ টোটালিটি অ্যান্ড ইন দ্য জেনারেল সেন্স, তাই এদের আরেকটি নাম হচ্ছে জেনারালাইজিং রিলেটিভস। এখানে স্পষ্ট বলা আছে হু এভার, হোয়াট এভার, হুইচ এভার, or emphatically whosoever, whatsoever, whichever are compound or generalizing relative because they mean totality. Example, whoever comes is welcome. এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হু এবং হুইচ এই দুটো রিলেটিভ প্রোনাউনকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। আমরা অনেক সময়ই যৌগিক জটিল বাক্যে দেখি যে রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্টটা রয়েছে সেই অ্যান্টিসিডেন্টের পরে কমা বসানো রয়েছে। এই কমা কখন বসাতে হয় এবং কখন বসাতে হয় না সেটা আমরা এখান থেকে বুঝতে পারব। কি বলা রয়েছে? রেস্ট্রিকটিভ ইউজ অফ হু অর হুইচ, এটা কখন হয়? when who or which restrict or define the meaning of antecedent, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের যে অ্যান্টিসিডেন্ট রয়েছে হু বা হুইচ, এই রিলেটিভ প্রোনাউনের যে অ্যান্টিসিডেন্ট থাকে সেই অ্যান্টিসিডেন্টের অর্থ যদি এই রিলেটিভ প্রোনাউন দুটি কোনো ক্লজের মাধ্যমে নির্দিষ্ট করে দেয় বা সীমাবদ্ধ করে দেয়, তখন এই রিলেটিভ প্রোনাউনগুলি রেস্ট্রিকটিভ সেন্সে ব্যবহৃত হয়েছে বলে আমরা ধরে নিই। একটি উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই। দ্য পেন হুইচ মাই ফাদার গিফটেড ইজ লস্ট। এই বাক্যটায় হুইচ মাই ফাদার গিফটেড এটা একটা ক্লজ, যে ক্লজটা শুরু হয়েছে হুইচ রিলেটিভ প্রোনাউন দিয়ে, এবং এই হুইচ রিলেটিভ প্রোনাউনটা কাকে নির্দেশ করছে? না, এর ঠিক আগে যে নাউনটা বসেছে দ্য পেন থাকে, এবং দ্য পেন হচ্ছে এই হুইচ রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। এখন এই বাক্যটা যদি আমরা আরও একবার ভালো করে পড়ি তাহলে দেখব লেখা আছে দ্য পেন হুইচ মাই ফাদার গিফটেড ইজ লস্ট, অর্থাৎ একটি পেন হারিয়ে গেছে। কোন পেনটা হারিয়ে গেছে সেই পেনটাকে নির্দিষ্ট করে দিচ্ছে এই ক্লজটা হুইচ মাই ফাদার গিফটেড, অর্থাৎ যে কোনো পেন হারিয়ে যায়নি, যেই পেনটা আমার বাবা আমাকে গিফট করেছিল ঠিক সেই পেনটাই হারিয়েছে। তাই এখানে এই যে রিলেটিভ ক্লজটা হুইচ মাই ফাদার গিফটেড, এই ক্লজটা যেটা একটা রিলেটিভ প্রোনাউন শুরু করেছে সেই রিলেটিভ প্রোনাউনটা কিন্তু দ্য পেন এই অ্যান্টিসিডেন্টের অর্থকে রেস্ট্রিক্ট করছে, ডিফাইন করছে। তাই এখানে এটা রেস্ট্রিকটিভ সেন্সে ব্যবহৃত হয়েছে।
ওকে, তারপরে রয়েছে কন্টিনিউটিভ অথবা কোঅর্ডিনেটিং অথবা কনজাংটিভ ইউজ। কখন এটা হয়? when who or which only add extra information about the antecedent, অর্থাৎ হু বা হুইচ এই রিলেটিভ প্রোনাউন এর ঠিক আগে বসা অ্যান্টিসিডেন্ট সম্বন্ধে যদি শুধুমাত্র কিছু অতিরিক্ত ইনফরমেশন দেয়, তাহলে তখন তার ব্যবহার হয়ে যায় কন্টিনিউটিভ সেন্সে বা কোঅর্ডিনেটিং সেন্সে বা কনজাংটিভ সেন্সে। উদাহরণ কি? I know your father who gave me the pen. খুব ভালো করে দেখি, এখানে বলা রয়েছে আই নো ইয়োর ফাদার, আমি তোমার বাবাকে চিনি। হু গেভ মি দ্য পেন, যিনি আমাকে এই পেনটা দিয়েছে। এখানে কিন্তু যে কোনো বাবার কথা বলা হয়নি, তোমার বাবার কথা বলা হয়েছে। এবং সেটা পরবর্তী যে ক্লজটা রয়েছে সেই ক্লজটা কিন্তু সেটা নির্দিষ্ট করে দিচ্ছে না। অর্থাৎ আই নো ইয়োর ফাদার, আমি তোমার বাবাকে চিনি, তারপরে যে রিলেটিভ ক্লজটা শুরু হচ্ছে, যেটাকে শুরু করছে হু রিলেটিভ প্রোনাউন, হু গেভ মি দ্য পেন, এটাকে আমরা যদি এইভাবে ব্যাখ্যা করি অ্যান্ড হি গেভ মি দ্য পেন, তাহলে কিন্তু সুন্দর ব্যাখ্যা করা যায়। আমি আরেকবার পড়ছি, আই নো ইয়োর ফাদার হু গেভ মি দ্য পেন, এটাকে আমি ঘুরিয়ে বলছি, আই নো ইয়োর ফাদার অ্যান্ড হি গেভ মি দ্য পেন। বোঝা যাচ্ছে? অর্থাৎ দুটো বাক্য, আই নো ইয়োর ফাদার, হি গেভ মি দ্য পেন, এই দুটো তথ্যকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে হু রিলেটিভ প্রোনাউন দিয়ে। এবং হু রিলেটিভ প্রোনাউনের কাজই হচ্ছে এখানে তোমার বাবার সম্বন্ধে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে যে তোমার বাবা তিনি আমাকে এই পেনটা দিয়েছে। এখানে কিন্তু কখনোই তোমার বাবার অর্থকে নির্দিষ্ট করে দিচ্ছে না, তাকে চিহ্নিত করছে না, তার সম্বন্ধে একটা অতিরিক্ত অর্থ দিচ্ছে। কিন্তু এর আগের উদাহরণটাতে আমরা কিন্তু পেনটির কথা, পেনটিকে নির্দিষ্ট করে দিচ্ছে রিলেটিভ প্রোনাউনটা, যে পেনটা হারিয়ে গেছে সেটা যে কোনো পেন না, সেই পেনটাই হারিয়ে গেছে যেটা আমার বাবা আমাকে উপহার দিয়েছে। বোঝা যাচ্ছে? পরের আরেকটি উদাহরণ রয়েছে কন্টিনিউটিভ সেন্সে। বলা আছে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস হুইচ উইল উইন ইউ লাভ। এই হুইচ উইল উইন ইউ লাভ, এখানে হুইচ এই রিলেটিভ প্রোনাউনটা কাকে ইঙ্গিত করছে না, তার ঠিক আগে যে সমস্ত ক্লজটা রয়েছে সেই সমস্ত ক্লজটাকেই উল্লেখ করছে। অর্থাৎ হুইচ এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, এখানে কোনো একটি মাত্র বাক্য না, একটি মাত্র শব্দ না, পূর্ববর্তী সমস্ত বাক্যাংশটা। ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস, এই সমস্ত অংশটাই হচ্ছে হুইচ রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। এবং এখানে আসলে হুইচ কাজ করছে একটি কনজাংশনের মতো, যে কিনা দুটো বাক্যের অংশকে যুক্ত করছে। আমরা যদি এই বাক্যটিকে একটু অন্যভাবে পড়ি, ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস, হুইচের বদলে যদি আমরা অ্যান্ড দিস লিখি তাহলে হয় ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস অ্যান্ড দিস উইল উইন ইউ লাভ। তাহলেও কিন্তু সুন্দরভাবে বাক্যের অর্থটা অপরিবর্তিত অবস্থায় প্রকাশ করা যায়। তাহলে এখানে হুইচের কাজ কেবলমাত্র বাক্যটাকে কন্টিনিউ করা বা বাক্যটাতে কনজাংশনের মতো কাজ করা। তাই এই শেষ উদাহরণে হুইচ এই রিলেটিভ প্রোনাউনটা কন্টিনিউটিভ বা কনজাংটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। এবং এখানে স্পষ্ট করে বলা রয়েছে তাই, ইন রেস্ট্রিকটিভ ইউজ নো কমা ইজ ইউজড আফটার অ্যান্টিসিডেন্ট, ইন কন্টিনিউটিভ ইউজ কমা ইজ ইউজড আফটার দ্য অ্যান্টিসিডেন্ট। আমরা আগের স্লাইডটাতে গেলে আবার দেখতে পারবো রেস্ট্রিকটিভ ইউজের ক্ষেত্রে যে উদাহরণটা রয়েছে, দ্য পেন হুইচ মাই ফাদার গিফটেড ইজ লস্ট, এখানে দেখো দ্য পেন অ্যান্টিসিডেন্টের পরে কোনো কমা নেই, কিন্তু পরবর্তী জায়গায় আই নো ইয়োর ফাদার, এখানে একটা কমা বসবে, আই নো ইয়োর ফাদার হু গেভ মি দ্য পেন, বা
ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, এখানে দেখো কমা রয়েছে, হুইচ উইল উইন ইউ লাভ, এখানে একটি কমা মিসিং রয়েছে। আই নো ইউর ফাদার, এখানে একটা কমা বসবে, এই কমাটা মিসিং রয়েছে। ওকে, এরপরে আসি দ্যাটের ব্যবহার। প্রথম কথা, দ্যাটকে সবসময় রেস্ট্রিকটিভ সেন্সেই ব্যবহার করা হয়। দ্বিতীয় কথা, দ্যাট ক্যান বি ইউজড ইন প্লেস অফ হু অর হুইচ, অথবা যেখানে হু বসে সেখানেও দ্যাটকে ব্যবহার করা যায়, যেখানে হুইচ বসে সেখানেও দ্যাটকে ব্যবহার করা যায়। পরপর পয়েন্ট করে বলা রয়েছে দ্যাটকে কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে, আমাদের মনে রাখতে হবে সেটা। দ্যাট ইজ ইউজড আফটার অ্যাডজেক্টিভ ইন সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ অ্যান্টিসিডেন্টের সঙ্গে যদি সুপারলেটিভ ডিগ্রিতে কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে তারপরে রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট ব্যবহৃত হয়। কি উদাহরণ? হি ইজ দ্য বেস্ট ম্যান দ্যাট আই হ্যাভ এভার সিন, এখানে দ্যাট রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে ম্যান, এবং এই ম্যানের সঙ্গে একটা অ্যাডজেক্টিভ রয়েছে বেস্ট, যেই বেস্ট অ্যাডজেক্টিভটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, তাই এখানে রিলেটিভ প্রোনাউন দ্যাট ব্যবহৃত হলো। পরে কি লেখা রয়েছে? বলছে দ্যাট ইজ ইউজড আফটার সেম, এনি, অল, অনলি, ওয়ান। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। সেম, সেমের পরে রিলেটিভ প্রোনাউন দ্যাট বসে, এনির পরে রিলেটিভ প্রোনাউন দ্যাট বসে, অল, অনলি, ওয়ান এদের পরেও একই রকমভাবে রিলেটিভ প্রোনাউন দ্যাট বসে। প্রত্যেকটার উদাহরণ দেওয়া রয়েছে। সেমের ব্যবহার, দিস ইজ দ্য সেম দ্যাট ইউ শোন মি বিফোর, এখানে দ্য সেমের পরে দ্যাটকে ব্যবহার করা হয়েছে। তারপরে অল দ্যাট আই ওয়ান্ট ইজ দিস, এখানে দ্যাটকে ব্যবহার করা হয়েছে রিলেটিভ প্রোনাউন হিসাবে এবং দ্যাটের অ্যান্টিসিডেন্ট হচ্ছে অল। পরবর্তী উদাহরণ, হি ইজ দ্য অনলি বয় দ্যাট ক্যান ডু ইট, এখানেও দেখো দ্যাট হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে বয়, যার সঙ্গে অনলি ব্যবহৃত হয়েছে। তারপরের উদাহরণ, অ্যান্সার এনি দ্যাট ইউ ক্যান, এখানেও দ্যাট একটি রিলেটিভ প্রোনাউন এবং এর অ্যান্টিসিডেন্ট হিসেবে রয়েছে এনি। তারপরের উদাহরণ, দি ওয়ান দ্যাট ইউ ক্যান ট্রাই ইজ দিস, এখানেও দেখো দ্যাট একটি রিলেটিভ প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্ট ওয়ান। এইভাবে সেম, এনি, অল, অনলি, ওয়ানের পরে রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট ব্যবহার করতে হয়। তারপরে কি বলা রয়েছে? বলা হচ্ছে দ্যাট ইজ ইউজড আফটার ইন্টারোগেটিভ হু অর হুইচ, ব্যাপারটা কি? অর্থাৎ বাক্যের শুরুতে যদি প্রশ্ন করার জন্য হু বা হুইচকে আনা হয় তখন তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। এই ইন্টারোগেটিভ প্রোনাউন যদি বাক্যের শুরুতে থাকে তাহলে তার পরবর্তীকালে কোথাও আবার হু বা হুইচকে রিলেটিভ প্রোনাউন হিসেবে আনা যায় না, সেক্ষেত্রে আমাদের দ্যাটকে আনতে হয়। উদাহরণ দেওয়া আছে একটা, হু ইজ দ্য বয় দ্যাট ডিড ইট, এখানে দেখো হু দিয়ে এই বাক্যটা শুরু হয়েছে। হু এখানে একটি ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই তার পরবর্তীতে এখানে রিলেটিভ প্রোনাউন হিসাবে হুকে ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে দ্যাট। এরপরে আসছি অ্যাজ এর ব্যবহার নিয়ে। অ্যাজ ইজ এ রিলেটিভ প্রোনাউন when used after the same, such, as many, as much, অর্থাৎ দ্য সেমের পরে যদি অ্যাজ ব্যবহৃত হয়, সাচের পরে যদি অ্যাজ ব্যবহৃত হয়, অ্যাজ মেনির পর যদি অ্যাজ ব্যবহৃত হয়, অ্যাজ মাচের পরে যদি অ্যাজ ব্যবহৃত হয়, তাহলে সেই অ্যাজ রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করে। উদাহরণ দেওয়া রয়েছে, দিস ইজ দ্য সেম বুক অ্যাজ দ্যাট, একটু খেয়াল করে দেখো আগে এই একই রকম উদাহরণে আমরা দ্যাট ব্যবহার করেছি, অর্থাৎ সেমের পরে
দ্য সেমের পরে একদিকে আমরা যেমন অ্যাজকে ব্যবহার করতে পারি তেমন দ্যাটকেও ব্যবহার করতে পারি। পরবর্তী উদাহরণ, অনলি সাচ বয়েজ অ্যাজ হ্যাভ পাস্ট নিড হেল্প। এখানে সাচ বয়েসের সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই বয়েস হচ্ছে অ্যান্টিসিডেন্ট, সেই অ্যান্টিসিডেন্টের পরে যে রিলেটিভ প্রোনাউন বসেছে সেটা অ্যাজ। আই ওয়ান্ট অ্যাজ মাচ অথবা আই ওয়ান্ট অ্যাজ মেনি অ্যাজ ইউ গিভ। এখানেও এই মোটা হরফে লেখা যে অ্যাজটা রয়েছে অর্থাৎ সেকেন্ড অ্যাজটা সেটা একটা রিলেটিভ প্রোনাউন, তার অ্যান্টিসিডেন্ট অ্যাজ মাচ অথবা অ্যাজ মেনি। তবে মনে রাখতে হবে এই যে পরপর দুটো অ্যাজ বসছে, পরপর অ্যাজ বসলে দ্বিতীয় অ্যাজটা সবসময় যে রিলেটিভ প্রোনাউন হবে তা কিন্তু নয়। এখানে স্পষ্ট বলা রয়েছে অ্যাজ পরপর বসলে দ্বিতীয় অ্যাজটা তখনই রিলেটিভ প্রোনাউন হবে যদি তার আগে অ্যাজ মেনি বা অ্যাজ মাচ থাকে। কখন রিলেটিভ প্রোনাউন হবে না তার একটা উদাহরণ দেওয়া আছে, অ্যাজ ইজ নট অলওয়েজ এ রিলেটিভ প্রোনাউন হোয়েন ইট কামস আফটার অ্যানাদার অ্যাজ। অর্থাৎ অন্য একটি অ্যাজের পরে দ্বিতীয়বারের জন্য অ্যাজ আসলে সবসময় কিন্তু সে রিলেটিভ প্রোনাউন হয় না। যেমন হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আই, এখানে দুটো অ্যাজ ব্যবহৃত হয়েছে কিন্তু দ্বিতীয় অ্যাজটা কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন নয়, এটা এখানে রিলেটিভ অ্যাডভার্ব। কারণ কি? কারণ এই অ্যাজের আগে কিন্তু অ্যাজ মাচ বা অ্যাজ মেনি নেই। ক্লিয়ার? এরপরে যেই কথাটা বলছিলাম, দ্য সেমের পরে আমরা দ্যাটও ব্যবহার করতে পারি, অ্যাজও ব্যবহার করতে পারি, কিন্তু কোথায় আমরা দ্যাট ব্যবহার করতে পারবো না? বলা রয়েছে দ্য সেম ইজ ফলোড বাই দ্যাট অর অ্যাজ ওয়েন দ্য ভার্ব ইজ এক্সপ্রেসড, অথবা অর্থাৎ যেখানে ভার্বটাকে প্রকাশ করা হয়েছে। বাট ওয়েন দ্য ভার্ব ইজ আন্ডারস্টুড অনলি অ্যাজ ইজ ইউজড। কিন্তু যেখানে ভার্ব অপ্রকাশিত সেখানে কিন্তু দ্যাট ব্যবহার করা যায় না, ব্যবহার করতে হয় অ্যাজ। অর্থাৎ দ্য সেমের পরে যদি ভার্বটা উহ্য থাকে তাহলে অ্যাজ ব্যবহার করতে হয়, দ্য সেমের পরে যদি ভার্বটা উহ্য না থাকে তাহলে দ্যাট বা অ্যাজ যে কোনো একটা ব্যবহার করা যায়। উদাহরণ, দিস ইজ দ্য সেম বুক অ্যাজ আই লস্ট অথবা দ্যাট আই লস্ট। এখানে কিন্তু অ্যাজ বা দ্যাটের পরে লস্ট ভার্বটা উল্লেখিত রয়েছে। কিন্তু পরবর্তী উদাহরণে দিস ইজ দ্য সেম বুক অ্যাজ এ মাইন, এখানে দেখো অ্যাজের পরে কোনো ভার্ব নেই, ভার্বুজ্জ রয়েছে। ওকে, তাই এক্ষেত্রে কিন্তু দ্যাট ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? এরপরে বাট। বাট খুব মজার একটি রিলেটিভ প্রোনাউন। বাট বলা রয়েছে বাট ইজ এ রিলেটিভ প্রোনাউন হোয়েন ইট মিনস দ্যাট নট বা হু নট বা হুইচ নট। অর্থাৎ বাটের মধ্যে ইট হ্যাজ এ নেগেটিভ সেন্স, এর মধ্যে একটা নেগেটিভ অর্থ আগে থেকেই থাকে। সো ইট কামস আফটার এ নেগেটিভ ওয়ার্ড। তো এই বাট সবসময় একটা নেগেটিভ ওয়ার্ডের পরে বসে, এবং যেহেতু বাটের মধ্যে আগে থেকেই নেগেটিভ সেন্স রয়েছে তাই দুটো নেগেটিভ মিলে পজিটিভ অর্থ প্রকাশ করে। যেহেতু বাটের মধ্যে নেগেটিভ সেন্স রয়েছে তাই একে নেগেটিভ রিলেটিভ বলা হয়। এক্সাম্পল দেওয়া আছে, দিস ইজ নো ম্যান, দেয়ার ইজ নো ম্যান। এই ম্যানের সঙ্গে একটা নেগেটিভ ওয়ার্ড নো ব্যবহার করা রয়েছে, তারপরে বাট বসেছে। দিস ইজ এ নো ম্যান, সরি, দেয়ার ইজ এ নো ম্যান বাট উইশেস টু বি হ্যাপি। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সুখী হতে চায় না। তার মানে কি? সকলেই সুখী হতে চায়। যে সকলেই সুখী হতে চায় একে আমরা পরিবর্তন করতে পারি এইভাবে, দ্যার ইজ নো ম্যান বাট উইশেস টু বি হ্যাপি। অর্থাৎ বাট বলতে বোঝাচ্ছে দ্যাট নট বা হু নট উইশেস টু বি হ্যাপি। ওকে, আর একটা উদাহরণ বলতে পারি, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ থর্নস। অর্থাৎ এমন কোনো গোলাপ নেই যার কাঁটা নেই, সব গোলাপেরই কাঁটা রয়েছে। অর্থাৎ কোনো পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ করে প্রকাশ করার সময় আমরা বাট ব্যবহার করতে পারি রিলেটিভ প্রোনাউন হিসাবে। মাথায় রাখতে হবে তার অর্থটা যেন
সেটা যেন অবশ্যই প্রোনাউন হিসাবে বসে এবং তার আগে যেন একটি নেগেটিভ শব্দ থাকে। ওকে, রিলেটিভ প্রোনাউন কখনো কখনো উহ্য থাকে। কখন কখনো উহ্য থাকে? যদি রিলেটিভ প্রোনাউনটা অবজেক্ট হিসাবে বসে তখন কখনো কখনো এ উহ্য থাকে। এক্সাম্পল, হি ইজ দ্য ম্যান আই স। এখানে দেখো, হি ইজ দ্য ম্যান রিলেটিভ প্রোনাউন হওয়া উচিত ছিল এখানে একটা হুম আই স, কিন্তু হুমটা উহ্য রয়েছে এবং হুমটা আমরা জানি হুম সবসময় অবজেক্টিভ ফর্মে বসে, তাই এখানে একে উহ্য রাখা গেছে। একই রকমভাবে দ্য বুক হুইচ অর দ্যাট আই বট ইজ লস্ট। একই রকমভাবে হুইচ দ্যাট যেটা এখানে উহ্য রয়েছে সেটা আসলে আই বট, এই বট ভার্বের অবজেক্ট, তাই এই রিলেটিভ প্রোনাউনগুলোকে এখানে উহ্য রাখা গেছে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যদি অবজেক্টে বসে থাকে তাহলে চাইলে তাকে উহ্য রাখা যায়। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, রিলেটিভ প্রোনাউনের যে অ্যান্টিসিডেন্ট হিসেবে আমরা কোনো নাউনকে ব্যবহার করি বা প্রোনাউনকে ব্যবহার করি সে কিন্তু কখনোই পজিটিভ কেসে থাকতে পারবে না। এখানে স্পষ্ট বলা রয়েছে এ নাউন অর প্রোনাউন, প্রোনাউন স্পেলিংটা এখানে ভুল ছাপা হয়েছে, এ নাউন অর প্রোনাউন ইন পজিটিভ কেস শুড নট বি ইউজড অ্যাজ অ্যান্টিসিডেন্ট। উদাহরণ কি? আই ওয়েন্ট টু দ্য ম্যানস হাউস হু ইজ মাই ফ্রেন্ড। দেখো এখানে হু এই রিলেটিভ প্রোনাউনটার অ্যান্টিসিডেন্ট কিন্তু আসলে ম্যান, কিন্তু এখানে পজিটিভ কেসে ম্যানটাকে রাখার জন্য হু এর অ্যান্টিসিডেন্ট হয়ে গেছে হাউস, যেটা সম্পূর্ণ ভুল। তাই এটাকে সঠিকভাবে লিখতে গেলে আমাদের লিখতে হবে আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান হু ইজ মাই ফ্রেন্ড। এখানে দেখো হু এর অ্যান্টিসিডেন্ট ম্যান ঠিক হু এর আগেই বসেছে, তাহলে এটা ঠিক রয়েছে। মাথায় রাখতে হবে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট সবসময় রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে বসে। ওকে, এইভাবে আমাদের রিলেটিভ প্রোনাউনের সম্বন্ধে আলোচনা হলো। শীঘ্রই আমরা প্রোনাউনের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। বাই।